সামনেই আসছে ভূত চতুর্দশী। বিদেশে চলছে হ্যালোউইনের তোড়জোড়। দীপাবলির আগের রাতে আসে গা ছমছমে রাত। আর তাই আজ তো একটা ভূতের গল্প শোনাতেই হবে। আমি কমলিকা, আর আমার চ্যানেল গল্পের রং মশালে আমি আপনাদের জন্য নিয়ে আসি নানা স্বাদের গল্প। আজকে যার লেখা গল্প শোনাবো সে জয়ব্রত ব্যানার্জি পেশায় একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হলেও একদিকে তাঁর আছে ইম্যাচিওর বলে একটি মিম পেজ, অন্যদিকে ভূতের গল্প লেখায় সিদ্ধহস্ত। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প কালির বিনিময়। কনকের বইঘর দোকানটা শ্রীশের ভালো লাগার অন্যতম কারণ হলো বৈচিত্র্য। মানে কনককে আদতে কোনো বই বিক্রেতা বা বই বিপণনের মালিক বলার থেকে অ্যান্টিক ডিলার বলাটা বোধহয় বেশি লজিক্যাল। কনকের কাছে পুরনো থেকে নতুন অদ্ভুত সব দুষ্প্রাপ্য বইয়ের কালেকশন আছে। বেশিরভাগ ক্ষেত্রেই হয় সেই বইটার প্রিন্ট আউট অফ হয়ে গেছে, নতুন কোনো আর এডিশন আসেনি, নয়তো বা অনামী কোনো লেখকের স্থানীয় কোনো প্রকাশকের ঘর থেকে প্রকাশিত হওয়া কোনো বই, যে বই সেরকম কোনো প্রচারের আলো পায়নি। আর পুরনো বইয়ের কালেকশন বলতে সে বই যে কত পুরনো তা বলতে গেলে বলতে হয় একবার শ্রীশের হাতে এসেছিল এক বই। সেটি সে বইয়ের লাস্ট এডিশন 1318 বঙ্গাব্দের, অর্থাৎ ইংরেজি বছরের হিসাবে 1911 সাল। লেখক জগদানন্দ রায়ের একটি কল্পবিজ্ঞান ভিত্তিক বই। কনক বলেছিল সে বই নাকি তখন তেমন প্রচারও পায়নি, তাই এই বইয়ের একটাই এডিশন হয়, অর্থাৎ শ্রীশের হাতে যে এডিশনটা ছিল ওটাই প্রথম, ওটাই শেষ। শ্রী অবাক চোখে জিজ্ঞেস করে, কোথায় পাস এসব? কনক মাথা নেড়ে ভুরু তুলে ভারিক্কি ভাব এনে বলে, বাবা, জোগাড় করতে হয়। কনক শ্রীশের কলেজ জীবনের বন্ধু, যদিও ডিপার্টমেন্ট আলাদা ছিল। কনকের বিষয় ছিল ইলেকট্রিক্যাল আর শ্রীশ ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। তাও কখন যে সে বন্ধুত্ব প্রগাঢ় হয়ে যায় তারা নিজেরাও জানে না। তবে ওদের বন্ধুত্ব গড়ে ওঠার একটা দারুণ সুযোগ যে ছিল না তা নয়, ওদের কলেজ যাওয়ার আর ফেরার পথটা একই ছিল। কনকের ডিপার্টমেন্টের বন্ধুরা কনককে অবৈধ কেমিক্যালের সন্তান বলে মজা করত। কনক নামটা বড় মেয়েলি, তাই তাকে কেউ শর্ট নামে ডাকলে প্রথম দিকে আপত্তি জানাতো। পরে যখন বোঝে সেই আপত্তি কানে তোলার মতো কোনো বন্ধু তার জীবনে অবশিষ্ট নেই, অগত্যা হাল ছেড়ে দেয়। কনকের পুরো নাম কনক বরণ রায়, আর শ্রীশ হল শ্রীশচন্দ্র। আজকে কনকের দোকানের পরিবেশটা অন্য দিনের থেকে একটু আলাদা। বাইরে এমনিতেই ভাদ্র মাসের অস্বস্তিকর গরমটা রয়েছে, সেই গরমটাই দোকানের ভেতর আরো ভ্যাপসা পচা লাগছে শ্রীশের। তার সাথে জুড়েছে একটা অস্বস্তিকর সোঁদা গন্ধ। আজ শ্রীশের ফিরতে একটু দেরি হয়েছে, একটা অডিটের কাজ চলছিল অফিসে, তাই দোকানে আসতেও দেরি হয় তার। ঘড়ির ডায়ালে সময় বলছে 10:30। দোকানের শাটার হাফ নেমে গেছে। কনক মোটামুটি দিন শেষের গোছগাছ শুরু করে দিয়েছে। শ্রীর সাথে একটা বই তুলে নিয়ে খানিক নাক কুচকে বলল, কিসের কিসের একটা গন্ধ আসছে রে? কনক পাল্টা লম্বা শ্বাস টেনে প্রশ্ন করে, কি গন্ধ বলতো? কেমন একটা সোঁদা সোঁদা গন্ধ। হতেই পারে, এখন তো হঠাৎ রোদ, আবার হঠাৎই বৃষ্টি, তাই পুরনো বই থেকে এমন গন্ধ আসতেই পারে। সবসময় জলো ভাবনা ভেদারে। শ্রীশ কাঁধ ঝাঁকিয়ে হাতের বইটা উল্টে পাল্টে দেখতে থাকে। কনককে জিজ্ঞেস করে হাতের বইটার ব্যাপারে। কনক বলে, বইটা আজই এসেছে রে, এটাও লাস্ট এডিশনের বই, দেখ 1980 এডিশন। শ্রীশ বইটার পাতা উল্টালো। বইটার নাম অন্ধকারের ছায়া, লেখক অরিত্র দত্ত। কনক বলে চলে, এটা পেলাম অনেকের থেকে। ও গত সপ্তাহে বাজিতপুর গেছিল, সেখানে একজন স্থানীয় এক প্রকার গায়ে পড়েই বইটা গুছিয়েছে ওকে। অনেক বলছিল লোকটা দেখি কেমন অদ্ভুত, একজন লোক হয় দেখবি, সে দেখলেই বিরক্ত লাগে। এই মালটাও নাকি ওরকম, 2 মিনিট দাঁড়িয়ে কথা বলা যায় না নাকি। আর অনেককে ধরে ফেলেছে সে লোক, আর ধরে ফেলে জন্ম মৃত্যু পূর্বপুরুষ উত্তরপুরুষ সব বিবরণ দিতে বসে গেছে। বলে সে কিছুতেই ছাড়ে না, আবার নির্লজ্জের মতো নাকি বলেছে ওনার নাকি কোনো বন্ধু নেই এই পৃথিবীতে, অনেককে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছে।
বলে হাসতে থাকে কনক। লাভের মধ্যে পাওয়া এই ইউনিক কালেকশনের একটি সংযোজন। শ্রীশও হেসে বলে, ভারী অদ্ভুত তো। বাই দ্য ওয়ে, অনিককে? কনক অবাক হয়ে বলে, সে কি রে, কালই তো কথা বললি ওর সাথে। আর কাল কেন, প্রায় কথা হয়, আমার ডিলার, বহুদিনের সঙ্গী আমার। শ্রীশ চমকে বলে, ও ও হ্যাঁ হ্যাঁ, তা বইটা দক্ষিণা কত দিতে হবে? দক্ষিণা লাগবে না, তুই এমনি নিয়ে যা, এটা তো পেতে বিশেষ কাঠখড় পোড়াতে হয়নি। কনকের একটু অদ্ভুত লাগে শ্রীশকে। সারা রাস্তা শ্রীশের সাথে সাথে ওই ভাবসা সোঁদা গন্ধটা চলতে থাকে। শ্রীশের হাতে কনকের দেওয়া বইটা একটা খটকা শ্রীশকে বড় ভাবাচ্ছে। অনেককে সে ভুলে গেল কি করে? অবশ্য মাঝে মাঝে এরকম হয়, খুব চেনা লোককেও অচেনা লাগে, কিন্তু তাও এমন ভুল হবার কি কারণ ঘটেছিল কোনো? রাতের অন্ধকারটা যেন শ্রীশের আজ বড্ড অস্বস্তিকর লাগছে। আকাশের দিকে তাকাতে মৃদু আলোর শামিয়ানাতে মোড়া শরতের ছেঁড়া ছেঁড়া গম্বুজ মেঘের অস্তিত্ব তার মনকে খানিক সান্ত্বনা দেয়। অন্ধকারের বুকে একচিলতে আলোক শিশুর মতো। বাকি অন্ধকার কালো আকাশে কোনো তারার মিটমিটে চাহনি সে খুঁজে না পেয়ে আজ বড়ই হতাশ। চাঁদের মৃদু জ্যোৎস্নার আদিম আত্মপ্রকাশটাও সেই মেঘের দলের দাপটে লুকোচুরি খেলছে। ফ্ল্যাটের দরজায় এসে কলিং বেল বাজাতে মা তাকে দরজা খুলে দেয়। ঘরে এসে আলো জ্বালালে আচমকা সে আলোর বন্যার দাপট এক মুহূর্তের অস্থিরতায় ভরিয়ে দেয় তার চোখ। যেন মনে হয় অন্ধকারে চোখটা বেশ শুয়ে গেছিল, আলোটা না জ্বাললেই ভালো ছিল। রাত তখন 1:30। অফিস বলতে একেবারে নাইট শিফট, হাতে সারাটা দিন সময় আছে। শ্রীশ কনকের দোকান থেকে আনা গল্পের বইটা খোলে। স্বভাবতই সে প্রথমেই লেখক পরিচিতি পড়ে নেয়। অরিত্র দত্ত মানুষটার একটা ছবিও জুড়ে দেওয়া আছে সেখানে। বেশ গোলগাল হাসি খুশি মুখ, চোখে আয়তাকার ফ্রেমের চশমা, মাথা ভরা কোঁকড়া চুল, পরনে পাঞ্জাবি, আবক্ষ ছবি, মুখে শিক্ষা ও আভিজাত্যের ছাপ স্পষ্ট। অন্ধকারের ছায়া গল্পটা এক একাকী মানুষের জীবনের গল্প। কেন্দ্রীয় চরিত্র ঋষভ, এক অদ্ভুত চরিত্র। লেখক অরিত্র দত্ত তাকে এঁকেছেন এক নিঃসঙ্গ মানুষ হিসাবে, যাকে কেউ বোঝে না, ভালোবাসে না। সে যেন ছায়ার মতো, রক্ত মাংসের মানুষ নয়। গল্পটা পড়তে পড়তে এক প্রকার সম্মোহিত হয়ে যায় শ্রীশ। ছেড়ে উঠতে ইচ্ছেই করে না শেষ না করে। এই জন্যই কনকের দোকানদার এত প্রিয়। অন্যান্য দোকানদাররা তো পরিচিত লেখক ছাড়া কিছু বোঝেই না, ঠেলা মাথায় তেল দেয়। অথচ বাংলার আনাচে কানাচে এমন কত লেখক আছেন যাদের লেখা এই পরিচিত মুখদের থেকে অনেক অংশে ভালো। ব্যবসায়িক স্বার্থে লেখা গল্পের মধ্যে কোনো প্যাশন খুঁজে পায় না শ্রীশ, যে প্যাশন এনাদের গল্পে থাকে। রাত 3টে। লেখাটা পড়া শেষ করে স্থবিরের মতো বসে থাকে সে। প্রচণ্ড প্রভাব ফেলার মতো লেখা, একটা আবহের মধ্যে যেন বন্দি করে দেয়। যেন এক আবেশ। পড়া শেষে বইটা বন্ধ করতে যাবে এমন সময় ফিসফিসের শব্দটা কানে গেল তার। চমকে ওঠে শ্রীশ। বইটা খুলে আবার বন্ধ করতে যাবে, আবারও সেই শব্দ। তার সাথে সেই ভ্যাপসার সোঁদা গন্ধটা, যা শেষে কনকের দোকান থেকে শুরু করে ফেরার পথে সারা রাস্তায় পেয়েছে। কান পেতে ভালো করে শব্দটা শোনে সে, চাপা ঘড়ঘড়ে গলায়, যেন বইয়ের ভেতর থেকে কেউ তার উদ্দেশ্যে বলছে, আমায় মুক্তি দিন, আমায় মুক্তি দিন। চমকে পাতা উল্টাতে শ্রীশ পৌঁছে যায় শেষ পাতায় শব্দের গলার মালিকের খোঁজে। শেষ পাতা উল্টাতেই আবার চমক। টকটকে লাল কালিতে গোটা গোটা অক্ষরে লেখা ফুটে ওঠে, আমি অরিত্র দত্ত এ বইয়ের ভেতর বন্দী হয়ে আছি, দয়া করে একবার আমার নামটা লিখুন, আমায় মুক্তি দিন। শ্রীশ চমকে চেয়ার ছেড়ে তার স্টাডি টেবিল থেকে পিছিয়ে যায় আর বইটা ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু রেহাই পায় না। সারা ঘর জুড়ে যেন সেই ফিসফিসিয়ে খড়খড়ে গলা প্রতিধ্বনিত হতে থাকে, আমার নাম লিখুন, আমায় মুক্তি দিন। চিৎকার করে শ্রীশ মাকে ডাকতে চায়, কিন্তু কোনো শব্দই তার গলা থেকে বেরোয় না। সে দরজা খুলে যে বাইরে যাবে সেই শক্তিটুকুও গায়ে পায় না। অগত্যা সে বইটি হাতে তুলে স্টাডি টেবিল থেকে একটি পেন সংগ্রহ করে অরিত্র দত্ত নামটা লেখে। ম্যাজিকের মতো তৎক্ষণাৎ ঘরের ভেতর ঘটতে থাকা সমস্ত অলৌকিক ঘটনা থেমে যায়।
ধীরে ধীরে সে শরীরে বল ফিরে পায়। সে দরজা খুলে ধীর পায় বাথরুমের আলো জ্বেলে বাথরুমে গিয়ে বেসিনের কল খুলে চোখে মুখে বেশ কয়েকবার জোরে জলের ঝাপটা দেয়। তারপর মুখ তুলে বাথরুমের আয়নায় তাকাতেই সে আর্তনাদে চিৎকার করে ওঠে। কারণ কিছুই নয়, আয়নায় প্রতিফলিত অবয়বটা তার নয়। শুধু তাই নয়, সেই অবয়বের সাথে হুবহু মিলে যায় অন্ধকারের ছায়া গল্পে বর্ণিত কেন্দ্রীয় চরিত্র ঋষভের অবয়ব। সেই চেহারা, সেই মুখ, যে মুখ তার দিকে তাকিয়ে একটি অসহ্য ক্রূর হাসি হাসছে, আর তার চোখ দুটো যেন রক্তগোলক, মনি বলে কোনো কিছুর যেন অস্তিত্ব নেই। লাল টকটকে সেই চোখ দুটো বিস্ফারিত হয়ে তার দিকে একদৃষ্টে ধেয়ে আসছে। অক্ষি গোলকদ্বয় যেন ঠিকরে বেরিয়ে শ্রীশের ভাব জগৎকে দখল করতে চাইছে। স্ত্রীর সংজ্ঞা হারিয়ে বাথরুমের মেঝেতে পড়ে যায়। সময়টা 1979 কি 1980 মাঝামাঝি সময়। সরকারের পালাবদল হয়েছে কয়েক বছর হলো। টালমাটাল সময় আপাতত খানিক শান্ত। শহরের একটি 2 কামরা ঘর নিয়ে ভাড়া থাকেন লেখক অরিত্র দত্ত। তখন ঘড়ির কাঁটা 3-এর ঘর ছুঁয়েছে। অরিত্র অন্ধকারের ছায়া লেখাটা শেষ করতে মত্ত। সে ভেবেছে গল্পের নায়কের চরিত্রের নিঃসঙ্গতা পাঠকের মন ছুঁয়ে যাবে। তার একাকী হতাশা পাঠককে আবেগের আবেদনে ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু আজ যেন প্রতিটি অধ্যায়ের শেষে একটি অবাঞ্ছিত দীর্ঘশ্বাস বারবার অনুভূত হচ্ছে অরিত্র। তার এই ছোটখাটো স্টাডি রুমে দ্বিতীয় কোনো সত্তার উপস্থিতি অনুভব করছে সে বারংবার। হঠাৎই পেনের নিব কাগজ ছুঁতে একটি ফিসফিসে আওয়াজ শুনতে পেল অরিত্র। তার কলম থমকে গেল। আওয়াজটা আসছে যেন পাণ্ডুলিপি থেকেই। ভালো করে শুনলে বোঝা যায় একটি আর্ত আবেদন। আমায় এত নিঃসঙ্গ করছো কেন? এতদিন ধরে একা পড়ে আছি গল্পের ভেতর। অরিত্র চমকে ওঠে। তার অসম্ভব কাঁপতে থাকা হাত সামান্য একটি পেনের ভার সামলাতে অক্ষম হয়ে পড়ে। পেনটি এক প্রকার খসে পড়ে যায় তার হাত থেকে আলগা হয়ে। সন্ত্রস্ত গলায় প্রশ্ন করে সে, কে 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 কথা বলছো? যাকে ঘিরে গল্প এতদিন ধরে যাকে একাকিত্বের অন্ধকারে ডুবিয়ে মারছো, তাকেই চিনতে পারছো না? কাঁপা কাঁপা গলায় অরিত্র বলে, ঋষভ, কিন্তু তুমি তুমি তো কাগজের কালির চরিত্র মাত্র, কথা বলছো কিভাবে? ঋষভ শুকনো হাসি হেসে বলে, কালি যদি কেবল কালি হতো তবে কি তোমার গল্প পাঠককে কাঁদাতো? কালি তো আসলে তোমার আত্মার ছায়া, আর সেই ছায়া থেকেই আমার জন্ম, আমার প্রকাশ। অরিত্রর গলা শুকিয়ে গেল। বিহ্বল চোখে সে দেখল তার সামনের চেয়ারটা আস্তে আস্তে কেঁপে উঠছে, আর সেখানে আবছা ছায়ার মতো এক মানব অবয়ব বসে গেল। যেমনটা সে তার গল্পে ঋষভকে বর্ণিত করেছে, হুবহু সেই অবয়ব। কপালের ওপর তার চুলগুলো ঝুলছে, চোখ রক্তবর্ণ। অরিত্রর নিজেকে এক কাঠপুতুলের মতো মনে হচ্ছে। কোনো মতো অস্ফুট স্বরে সে বলে, এ অসম্ভব, তুমি তো কাল্পনিক চরিত্র। ঋষভের চোখে মুখে ছড়িয়ে পড়ল এক শীতল হাসি। কাল্পনিক? যদি আমি শুধু কালি হতাম তবে কি পাঠকরা কাঁদতো? তোমার গল্পে যেদিন তারা আবেগ খুঁজে পেয়েছে সেদিনই আমি জন্ম নিয়েছি। তুমি আমাকে নিঃসঙ্গ বানিয়েছো, আমার কোনো অতীত দাওনি, কোনো ভালোবাসা দাওনি। এখন আমি নরকের জীবন থেকে মুক্তি চাই। অরিত্র শিহরিত কণ্ঠে জানতে চাইল, কেমন মুক্তি? ঋষভের চোখ এবার আরো রক্তাভ হয়ে উঠল। সে মুখের মধ্যে ক্রুদ্ধ হিংস্রতা এনে বলল, আত্মার বিনিময়। আমি হব বাস্তব আর তুমি হবে কাল। এবার থেকে তুমি আর তোমার পাঠক বাঁচবে আমার জীবনটা, যারা এতদিন ধরে আমার জীবনকে ঘিরে দুঃখ বিলাস করেছে। ঋষভ এবার এক ভয়ানক অট্ট হাসি হাসল। ঘরের বাতাস ধীরে ধীরে যেন ঘন হয়ে উঠল। খসড়ার পাতাগুলো কাঁপতে লাগলো, অক্ষরগুলো রক্তের মতো লাল হয়ে উঠল। অরিত্র কাঁপা গলায় আর্তনাদ করে বলল, না, আমি তোমার জীবনে দুঃখ বিলাস করি না। আমি লিখি আমার লেখক সত্তাকে টিকিয়ে রাখতে। তুমি তো তোমার সৃষ্টি।
তুমি তো আমার সৃষ্টি, বলো এটা এটা করো না প্লিজ। ঋষভ ফিসফিস করে উত্তর দিল, তবে তো তুমি আরো পাবে। তোমার অস্তিত্বের স্বার্থে আমার নিলামে তুলেছ প্রতিদিন, আমার অস্তিত্বকে সংকটে ফেলেছ প্রতিনিয়ত। শোনো হে লেখক, সৃষ্টি আর স্রষ্টা কখনো আলাদা হতে পারে না। তোমার লেখার প্রতিটি শব্দে তুমি তোমার প্রাণের অংশ ঢেলেছ। তোমার কালিতে তোমার রক্ত মাংসেরই আরেক রূপ। হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল। অরিত্র দেখল সারা ঘরে ঋষভের লালচে চোখ দুটো শুধু জ্বলছে। অরিত্র বুক যেন চেপে ধরল সেই অন্ধকারের তীব্র যন্ত্রণা। তার মনে হলো তার ভেতর থেকে যেন কিছু বেরিয়ে যাচ্ছে। সামনের খোলা জানলা দিয়ে জ্যোৎস্নার যে সাদা আলোর অনুপ্রবেশ ঘটেছিল, সেই সামান্য স্মিত আলোয় সৃষ্ট অরিত্রর ছায়া যেন অরিত্রর শরীর থেকে ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে। তার কানে কানে ফিস করে ঋষভ বলল, অরিত্র দত্ত, জন্ম মানব জীবন, মৃত্যু কালী। অরিত্র চিৎকার করে বলল, থামো থামো ঋষভ প্লিজ। ঘরের আলো আবার জ্বলে উঠল। ঘর ভরে গেল অদ্ভুত এক ঠান্ডা বাতাসে, সাথে এক ভ্যাপসা সোঁদা গন্ধ, যে গন্ধ জলো আবহাওয়ার কারণে পুরনো বইয়ের পাতা থেকে আসে। অরিত্র হঠাৎই আবিষ্কার করে সে আর দাঁড়িয়ে নেই, বসে নেই, সে তার পাণ্ডুলিপির পাতায় বন্দি। আর তার চোখের সামনে চেয়ারে বসে তারই অবয়ব একটি সিগারেট জ্বালল পরম তৃপ্তির সাথে। অবয়ব তার, কিন্তু ভিতরের আত্মা ঋষভের। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। অন্ধকারের ছায়া প্রকাশিত হয় অরিত্রর অবয়বের আড়ালে থাকা ঋষভের তাগিদে। কিছুদিন পর পাঠকরা অরিত্রর বই হাতে পেল। রাতের অন্ধকারে যখনই কেউ শেষ অধ্যায় পৌঁছল, তারা স্পষ্ট শুনতে পেল এক কণ্ঠস্বর, আমি অরিত্র, আমাকে বাঁচাও, আমি এখন তোমার চোখ দিয়ে দেখছি, তোমার বুক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি। শুরু হয় এক ভয়ঙ্কর চক্র। যেই বই পড়ে তার জীবনে দুঃস্বপ্নের মতো অরিত্রর আর্ত অনুরোধ শোনা যায়। দুঃস্বপ্ন সরে যেতেই পাঠকেরা খেয়াল করে তাদের আয়নায় প্রতিবিম্বটা আদতে আলাদা, চোখে লাল আভা। ঋষভ বাস্তব জগতে বেঁচে থাকে, কিন্তু প্রতিদিন শক্তি পায় নতুন নতুন পাঠকের আত্মা শুষে নিয়ে। আর অরিত্র বন্দী থাকে নিজেরই লেখা অক্ষরের ভিতর, মুক্তির জন্য কাঁদতে থাকে। আর হাতে পড়ে থাকে এই বইয়ের পাঠককুল। তাদের জীবন ধীরে ধীরে বদলে যায় গল্পে বর্ণিত ঋষভের জীবনের সাথে মিলে যাওয়ার তাগিদে, একাকিত্বের অন্ধকারে ডুবে গুমড়োতে গুমড়োতে। শ্রী সেদিনের দুঃস্বপ্নের কথা কিছুই মনে করতে পারে না। শুধু সেদিনের সংজ্ঞাহীন অবস্থা থেকে ফিরে তার মনে হতে থাকে জীবন আদতে হতাশার অপর নাম। গোটা জীবন আমৃত্যু দুঃখের তপস্যা। জীবনে তার পাওয়ার থেকে না পাওয়ার সংখ্যাই যেন বেশি। আর তার বন্ধু বান্ধব কলিগ যার সাথেই তার দেখা হয়, সে যে কোনো আলোচনায় শুধু হতাশার সাথে মাথা নাড়ে আর জীবনে কি কি হারালো তার বৃত্তান্ত দেয়। তার দুঃখের কাহিনীর এ একঘেয়েমি থেকে মুক্তির পথ খুঁজতে আজ শ্রীশকে সবাই যার পর নাই এড়িয়েই চলে। এমনকি কনকও আজকাল সে আর দোকানে গেলে তাকে বিশেষ আমল দেয় না। ধীরে ধীরে নিঃসঙ্গতার আধারে তলিয়ে যাচ্ছে শ্রীশের জীবন। আর ঋষভ, এই পাঠকেদের কেউই জানে না এখন সে কোথায়। হয়তো সে রাস্তায় হাঁটছে, হয়তোবা সে বসে আছে আপনার পাশের ঘরেই, কিংবা হয়তো সে আপনার নতুন প্রতিবেশী হয়ে এসেছে। আপনারা শুনছিলেন আজকের গল্প কালির বিনিময়। কেমন লাগলো আপনাদের? প্লিজ জানান। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো। আর আমার গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন।